শুভ সকাল। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অনলাইন ক্লাসে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। তোমাদের অনলাইন ক্লাস, আমার সাবজেক্টের ক্লাস, আজকেই প্রথম ক্লাস। আমি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। প্রথমে আমি আমার পরিচয়টা জেনে নাও। আমি সৈয়দ মোহাম্মদ নোমান, চট্টগ্রাম পলিটেকনিকের আমি ইনস্ট্রাক্টর পদে আছি। তোমাদের আমি যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। এটার কোড নাম্বার 65811। এই সোশ্যাল সায়েন্স কোর্সটাতে মূলত তোমাদের তিনটা পার্ট, তোমাদের পৌরনীতি, অর্থনীতি এবং ইতিহাস ও সংস্কৃতি। ইতিহাস ও সংস্কৃতি পার্টটা মূলত বাংলাদেশের প্রসঙ্গেই থাকবে বেশি। তো এই সোশ্যাল সায়েন্সের আরো অনেকগুলো পার্ট আছে, তোমাদের এই কোর্সের মধ্যে এই তিনটা পার্টই আছে। এখন আমরা কোন পার্টে কি পড়ব, কি নিয়ে আলোচনা হয়, প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি আমি তোমাদেরকে। পৌরনীতি, এগুলা তোমরা মূলত স্কুলে পড়েছো, মোটামুটি কিছু ধারণা আছে, এবং প্রথম দিকের জিনিসগুলা প্রাইমারি। তো পৌরনীতিতে আসলে কোন ধরনের জিনিসগুলো আলোচনা হয় সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছুটা, ব্যক্তি, সমাজ, ব্যক্তি, সমাজ, জাতি, জাতীয়তা, নাগরিক, নাগরিক কি, নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য, রাষ্ট্র, সরকার, সংবিধান, মৌলিক অধিকার। মৌলিক অধিকার, প্রত্যেকটা রাষ্ট্র কিছু মৌলিক অধিকার দেয় রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে। তো সেই মৌলিক অধিকার সম্পর্কে আসলে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমামের ভুল ধারণা আছে। আমি এখন জিজ্ঞেস করলে তো আমি জানি তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবা অন্ন, বস্ত্র, বাসস্থান। আসলে এগুলো মৌলিক অধিকার না। তো মৌলিক অধিকার সংবিধান অধ্যায়ে যখন যাব আমি তখন বিস্তারিত পড়াবো। অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো আসলে হচ্ছে বেসিক নিডস বলা হয় মানুষের বেঁচে থাকার জন্য। আর মৌলিক অধিকার বাংলাদেশের সংবিধানে তোমাদেরকে 18টা মৌলিক অধিকার দেওয়া হয়েছে, ওইগুলো হচ্ছে মৌলিক অধিকার। তারপর নীতি, নৈতিকতা, মূল্যবোধ, এইসব বিষয়গুলা পৌরনীতিতে আলোচনা হবে। আরেকটা পার্ট আছে তোমাদের অর্থনীতি। অর্থনীতি নামটা শুনলেই মনে হয় সবাই অর্থ নিয়ে আলোচনা। আসলে অর্থনীতি অর্থ আলোচনার কোনো বিষয়ই না। অর্থ শুধুমাত্র বিনিময়ের একটা মাধ্যম। এগুলো ডিটেলস আসবো, আমি প্রথমে একটু ধারণা দিয়ে দিচ্ছি। অর্থনীতির মূল আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন। তো মানুষের মৌলিক চাহিদা কিভাবে মেটাতে হয়, তার জন্য উৎপাদন করতে হবে। উৎপাদন, ভোগ, বন্টন, সঞ্চয়, এই সমস্ত চাহিদা যোগান, কিছু দাম, উন্নয়ন, বিভিন্ন পরিকল্পনা, এইসব জিনিসগুলা মানুষের। এর আগে পৌরনীতি অংশে যেগুলো একটু খেয়াল করলে দেখবা, এখানে মূলত তোমার মানুষ যে সমাজে বসবাস করে তার কিছু অধিকার, কিছু দায়িত্ব, কিছু আইন কানুন, এসব বিষয় নিয়ে। এরপরে এই আইন কানুন মেনে যখন মানুষ সমাজে আসে, বাস করে, তার বাস করার কারণও আছে বিশেষ কিছু। তো এই সমস্ত কারণ, যে কারণে মানুষ বসবাস করে সমাজবদ্ধ হয়ে, তো সেই প্রয়োজন মেটাতে গিয়ে তাকে উৎপাদন করতে হয়, তার বিভিন্ন চাহিদা মেটাতে হয়। এই জিনিসগুলা মূলত অর্থনীতি পার্টে আলোচনা হবে। এরপরে আছে তোমাদের ইতিহাস ও সংস্কৃতি অংশটা। এখানে ইতিহাসে কি পাঠ করা হয়, এখানে কিছুটা তোমরা দেখতে পাচ্ছ। ইতিহাস, এই দেশের ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস, এদেশের ইংরেজদের আগমন, এগুলো থাকবে। বঙ্গভঙ্গ একটা, তারপর পাকিস্তানিরা এই দেশে কিভাবে শোষণ করলো, তারপর সেই প্রেক্ষাপটে ভাষা আন্দোলন হলো, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি, এই জিনিসগুলো ইতিহাস পাঠে।
মোট কথা এই তিনটা পার্ট আচ্ছা সমাজ বিজ্ঞানের এই তিনটা পার্ট নিয়ে কোথায় কি আলোচনা হবে, তোমরা হয়তো টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো কিছুটা আমার কন্টেন্ট দেখতে পাওনি সম্ভবত। তো অর্থনীতি পার্টটা আমি বলেছি শুনেছো, এখন এখানে আছে কিছুটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সংস্কৃতি। এই তিনটা পার্টে সোশ্যাল সায়েন্সের এই তিনটা পার্ট তোমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত। মূলত এই জিনিসগুলো পড়াবো। আর কেন পড়াবো, কেন ইতিহাস এই সোশ্যাল সায়েন্স পড়বে, কেন পৌরনীতি, পৌরনীতি অর্থনীতি ইতিহাসে কোন ধরনের জিনিসগুলো আলোচনা হবে সেগুলো কিছুটা ধারণা পেলে, আর এগুলা পড়তে গিয়ে এটা কোনটা ধারণা যখন পেলে কিছুটা তোমাদের এমনিতেই মনে আসবে, কিছুটা বুঝতেও পারবে এগুলো আসলে কেন পড়ার দরকার। তো তারপর আমি যখন আস্তে আস্তে ডিটেলস যাব তখন তোমরা এমনিতেই বুঝতে পারবে এগুলো পাঠের প্রয়োজনীয়তা কি। তো আজকে মূলত আমি পৌরনীতি থেকেই একটা টপিকস নিয়ে শুরু করছি। দেখা যাচ্ছে কি না, আচ্ছা দেখা যাচ্ছে। ব্যক্তি ও সমাজ। ব্যক্তি কি, ব্যক্তি কি এবং সমাজ কি। এই যে সমাজে আমরা যারা বাস করি, আমরা মানুষ, যাদেরকে নিয়ে সমাজ গঠন হয়, এই সমাজের অত্যাবশ্যকীয় একটা উপাদান, সমাজের ইউনিট, সেটাই হচ্ছে ব্যক্তি বা মানুষ। আর এইরকম অনেকগুলা ব্যক্তি নিয়ে সমাজ গঠিত। সমাজ গঠন করে ব্যক্তি, সে নিজে তার নিজের প্রয়োজন মেটানোর জন্য মানুষ সমাজে বসবাস করে। কারণ এখানে কোনো মানুষই একা তার সব প্রয়োজন মেটাতে পারে না। তোমরা চিন্তা করলে দেখবা আজকে সকাল থেকে বা সারা দিনে তোমাদের অনেক জিনিসের প্রয়োজন হয়, কিন্তু কেউই প্রত্যেকটা জিনিস, যেমন তোমরা পোশাক আশাক, পড়ালেখার জন্য কাগজ কলম, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, যা কিছু তোমাদের প্রয়োজন হয়, একজন মানুষ একটা বা দুইটা জিনিস উৎপাদন করতে পারে। কিন্তু প্রতিদিনই প্রতি মুহূর্তে মানুষের 10-20টা বা আরো বেশি জিনিসের প্রয়োজন হয়। একজন যা উৎপাদন করতে পারে সে তার প্রয়োজন মিটিয়ে অতিরিক্তটুকু অন্যজনকে দিয়ে দেয়, এবং তার প্রয়োজনের অন্য জিনিসগুলো আরেকজন থেকে নেয়। এইভাবে সে সমাজবদ্ধ হয়ে তার প্রয়োজন মেটানোর জন্য সে নিজের প্রয়োজনে সে সমাজ গড়ে তোলে। তাহলে ব্যক্তি নিজের প্রয়োজনে সমাজ গড়ে তোলে, আর সমাজ কিন্তু সে ব্যক্তিকে আবার গড়ে তোলে। একটু ভেবে দেখো, ব্যক্তি সমাজ গড়ে তুলতেছে, কিন্তু সমাজও আবার ব্যক্তিকে গড়ে তুলতেছে। সমাজ কিভাবে ব্যক্তিকে গড়ে তুলতেছে? সমাজ ব্যক্তিকে গড়ে তুলে তথা সমাজের কিছু নিয়ম কানুন সে যদি সঠিকভাবে মানে, তারপরেই সে পূর্ণাঙ্গ মানুষের মতো মানুষ হয়। এবং সমাজের নিয়ম কানুনগুলা তৈরি করে মানুষ, আবার সমাজ সেই মানুষকে সেই নিয়ম কানুনগুলা মানতে বাধ্য করে। এবং সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না, আবার মানুষ ছাড়াও সমাজ অচল। একে অপরের পরিপূরক দুইজন। মানুষ সমাজে জন্মগ্রহণ করে সমাজের সহযোগিতায় সে ধীরে ধীরে বড় হয়। জন্মগ্রহণ করে মানুষ সমাজে, আবার সমাজের জন্ম দেয় মানুষ। সমাজের জন্ম দেয় মানুষ, এবং মানুষই সেই সমাজকে ধীরে ধীরে খুব সুন্দর একটা সম্পর্ক। খেয়াল করলে দেখবা মানুষ সমাজে জন্মগ্রহণ করে এবং ধীরে ধীরে সেই সমাজ এসে বড় হয়ে ওঠে। আবার সমাজকে জন্মগ্রহণ করায় মানুষ, এবং মানুষই আবার সমাজকে ধীরে ধীরে সুন্দর আরো আধুনিক করে তোলে তার প্রয়োজনে।
আর মানুষের উন্নতি সাফল্য সবই সমাজের ফসল। সমাজ যদি তাকে কঠোরভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে সে সত্যিকারের সুন্দর মানুষ হবে। আর সমাজ ঠিক তেমনি মানুষের তৈরি সে সমাজ, তাকে সুন্দর করে তোলার জন্য মানুষ সারাক্ষণ চেষ্টা করে, কারণ সমাজটা তার সৃষ্টি। তোমার নিজের একটা সৃষ্টি, তুমি একটা নিজে যে কোনো কিছু তৈরি করলে সেটা সুন্দর হোক ভালো হোক, হুম, যেমন প্রত্যেক মা বাবা তার সন্তানকে সুন্দর করে তুলতে চায়, ঠিক তেমনি সমাজের সন্তান কিন্তু ব্যক্তি, আবার ব্যক্তির সৃষ্টি মানুষের সৃষ্টি সমাজ, একজন আরেকজনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ব্যক্তি ও সমাজ। এই হচ্ছে ব্যক্তি এবং সমাজের সম্পর্ক বা পার্থক্য এই ধরনের আসতে পারে, বা সমাজের কিছু বৈশিষ্ট্য লিখো, ব্যক্তির সাথে সমাজের সম্পর্ক কি, এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর তোমাদেরকে এইভাবে তৈরি করে নিতে হবে। আচ্ছা, ব্যক্তি সমাজ আশা করি বুঝতে পেরেছো। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে ব্যক্তি সমাজ এর মধ্যে? না থাকলে আমি পরের টপিকসে যাই। এগুলো একেবারে প্রাইমারি জিনিস, এগুলো সব তোমাদের জানা, তবু সিলেবাসে আছে আমি প্রথম দিন কিছুটা টাচ করে যাচ্ছি। মূলত তোমাদের ডিপে পড়া শুরু হবে সংবিধান থেকে, পরবর্তী অধ্যায়গুলো দেখবা। এখানে কোনো প্রশ্ন নাই তাহলে? আচ্ছা, তাহলে আমি পরের শুরুতে যাচ্ছি। জাতি এবং জাতীয়তা। জাতি, জাতি নামটা তোমরা শুনেছো, জাতিটা আসলে কি? জাতি হচ্ছে কিছু সাধারণ ঐক্য বোধে আবদ্ধ, কিছু সাধারণ সত্তার উপর ভিত্তি করে একত্রিত হওয়া। এটা বংশের ভিত্তিতে হতে পারে, ধর্মীয় ভিত্তিতে হতে পারে, হ্যাঁ, ভাষার ভিত্তিতে হতে পারে, বিভিন্ন ঐতিহ্যের ভিত্তিতে হতে পারে। বিভিন্নভাবে এই জাতি বিভিন্ন কিছু বৈশিষ্ট্য, এই ধরনের কিছু সত্তার বিশিষ্টে মানুষ একত্রিত হয়ে যখন কিছু নিয়ম কানুন মেনে চলে, হ্যাঁ, বা এই সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে সে আরেকজনের থেকে, আরেকটা গোষ্ঠীর থেকে আলাদা হয়, তখনই তাকে জাতি বলে। এখানে জাতির একটা সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ, ম্যাকাইভার একজন সমাজবিজ্ঞানী, উনি বলেছেন ঐতিহাসিক পরিস্থিতি দ্বারা সৃষ্ট, তার জাতিটা সৃষ্টি হয় প্রথমে ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট থাকে জাতি সৃষ্টি, ঐতিহাসিক পরিস্থিতি দ্বারা সৃষ্ট আধ্যাত্ম চেতনা সম্বলিত জনসমষ্টির সম্প্রদায়গত মনোভাব, যা নিজেকে নিজেদের জন্য স্বতন্ত্র শাসনতন্ত্র রচনা করে একত্রে বসবাস করতে। অর্থাৎ এই যে বংশ ধর্ম যাই বললাম, এই সমস্ত প্রেক্ষাপটে ভিত্তিতে তারা একত্রিত হয়। যেমন বংশের ভিত্তিতে বিভিন্ন জন বলে এই এরা এই বংশের, তো এই বংশের হওয়ার কারণে, বা ধর্মীয় ভিত্তিতে বিভিন্ন ধর্ম, হ্যাঁ, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, এই ধর্মীয় ভিত্তিতে এক একজনের এক একটা গোষ্ঠীর সে অন্য গোষ্ঠীর থেকে, যেমন ইসলাম ধর্মের ধর্মীয় কিছু অনুভূতির ভিত্তিতে হিন্দু ধর্ম থেকে আলাদা, এরকম। তারপর ভাষার ভিত্তিতে হতে পারে, বাংলা ভাষা বা অন্য যে কোনো ভাষা, ভাষার ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ, এই ভাষার সবাই আমরা বাংলা ভাষায় যারা কথা বলি সবাই বাঙালি, এটাও একটা জাতি। এইরকম কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে একত্রিত হয়, যে এবং একত্রিত হয়ে তারা কিছু শাসনতন্ত্র রচনা করে বলা হয়েছে এখানে, অর্থাৎ তাদের আলাদা কিছু শাসনতন্ত্র, কিছু গঠনতন্ত্র ইত্যাদি থাকে, তারা এই ধরনের কাজ করবে, এইভাবে চলবে ইত্যাদি। এবং এই বৈশিষ্ট্যের কারণে, এই ধর্মীয় হতে পারে বা ভাষাগত হতে পারে, এই ভাষাগত বৈশিষ্ট্য, যেমন আমরা বাঙালি, বাংলা ভাষার কারণে আমরা ইংরেজদের থেকে আলাদা, তেমনি সংস্কৃতির ভিত্তিতেও জাতি গঠন হতে পারে। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, হ্যাঁ, যেমন আমরা বিভিন্ন সময় শীতকালে আমাদের যেরকম এক ধরনের উৎসব থাকে, হ্যাঁ, অন্য হয়তো বিদেশি ইংরেজ দেশগুলোতে উৎসবগুলো অন্যরকম কালচার, সেরকম কালচারের ভিত্তিতে আমরা ওই গোষ্ঠীর থেকে আলাদা। অর্থাৎ একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এইভাবে জাতি গঠন হয়, যার কারণে তারা অন্য বৈশিষ্ট্য সম্বলিত গোষ্ঠী থেকে আলাদা, তারা আলাদা আলাদা নেচার মেনে চলে, তখন তাকে জাতি বলে।
আর জাতীয়তা কি? জাতীয়তা মূলত কাছাকাছি একটা জিনিস, যে যেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে, হ্যাঁ, এই জাতিটা গঠন হয় মূলত, তখনই তাকে জাতীয়তা বলে। হুম। জাতীয়তা, এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা এ নিয়ে? তাহলে আমি পরবর্তীতে যাই। এগুলো পৌরনীতির একেবারে প্রাইমারি কিছু ধারণা, ব্যক্তি কি, সমাজ কি, জাতি কি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ নাগরিক। আমরা বাংলাদেশের নাগরিক, এই কথাটা তোমরা সবাই জানো, শুনেছো এরকম, কিন্তু নাগরিকটাই বা কি? নাগরিক বলতে কি, কি বোঝায়? একটু আগে তো আমরা সমাজের প্রেক্ষাপটে বলেছি আমরা ব্যক্তি, আমরা মানুষ। তাহলে আবার আমরাই নাগরিক, পার্থক্যটা কোথায়? কেন আমরা মানুষ, তাহলে আবার আমরা নাগরিক মানেটা কি? একটু বোঝার চেষ্টা করো। জিনিসগুলো হয়তো তোমাদের ধারণা আছে, কিন্তু স্পষ্ট ধারণা থাকতে হবে। এখানে একটা সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ, কোন ব্যক্তি যখন রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে। দেখো, ব্যক্তি কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি, ব্যক্তি হয়ে গেছি, সমাজের মধ্যে আছি ব্যক্তি, কিন্তু ব্যক্তির মতো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি তে পরিণত করবে সমাজ, সেটা ইতিপূর্বে জেনেছ। তো সেই ব্যক্তি যখন রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, স্থায়ীভাবে থাকতে হবে তাকে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করতে হবে। আনুগত্য স্বীকার করার পর রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের প্রতি প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব আছে। যেমন তোমরা, যাদের ইনকাম আছে তারা যেমন রাষ্ট্রকে কর দেয়, তোমাদের যাদের ইনকাম নেই তোমাদেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব আছে। আগে সেই দায়িত্বটা পালন করলে তখন রাষ্ট্রের প্রতি তোমার অধিকার, যে কোনো জায়গায়, রাষ্ট্র বলে না, যে কোনো জায়গায় তুমি যখন আগে দায়িত্ব পালন করবে তখন তোমার কিছু অধিকার জন্মায়। কারণ রাষ্ট্রেও সেরকম, স্থায়ীভাবে বসবাস করলে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে, আনুগত্য তোমাকে স্বীকার করতে হবে, রাষ্ট্রের নিয়ম কানুন মানতে হবে, রাষ্ট্রের প্রতি তোমাকে দায়িত্ব পালন করতে হবে, এবং দায়িত্ব পালন করলেই তোমার কিছু অধিকার জন্মাবে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, যাই বলো, সব অধিকার ভোগ করার, সব অধিকারগুলো জন্মাবে, তখন তুমি নাগরিক। এবং এখানে একটা জিনিস মনে রাখবা, সবসময় কিন্তু দায়িত্ব আগে, দায়িত্ব পালন করলে তারপর অধিকারের প্রশ্ন আসে। যেমন তোমরা এখানে আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, অন্যান্য স্যারেরাও কিছুদিন পূর্বে তোমাদের এইভাবে করোনার মধ্যে তোমাদেরকে ক্লাসে আনা সম্ভব হচ্ছে না, তারপরে এইভাবে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজ থেকে 6 মাস আগে বা একটা নির্দিষ্ট সময় আগে তোমরা কি আমাদের ছাত্র ছিলা, বা তোমাদেরকে এইভাবে ক্লাস নেওয়ার চিন্তা করা হয়েছে? তোমরা আমাদের ছাত্র হওয়ার পরে নির্ধারিত কিছু ফি ইত্যাদি দিয়েছো, এই দায়িত্বটুকু পালন করেছো, বলেই এখন তোমাদের অধিকার জন্মিয়েছে ক্লাস করার। এবং সে কারণে আমরা এখানে তোমাদের আনতে না পারা সত্ত্বেও বিকল্প ব্যবস্থা হিসেবে যেভাবে সম্ভব আমরা চেষ্টা করতেছি, কারণ এটা তোমাদের অধিকার দায়িত্ব পালন করার পরে। ঠিক তেমনি রাষ্ট্রের প্রতিও তুমি দায়িত্ব পালন যখন করবে তখন তোমার রাষ্ট্রের অধিকার জন্মাবে এবং তুমি নাগরিকে পরিণত হবে, এবং রাষ্ট্র তোমাকে নাগরিকের মর্যাদা দেবে। এবং এই যে মর্যাদা দেওয়া, এটাকেই বলা হয় না। এখানে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ, অধ্যাপক লাস্কি, একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেছেন নাগরিকতা হলো সার্বজনীন কল্যাণের জন্য ব্যক্তির সুশিক্ষিত বিচার বুদ্ধির প্রয়োগ। রাষ্ট্রের নাগরিক যখন হবে তখন তুমি তোমার সুচিন্তিত মনোভাব, বিচার বুদ্ধি সুন্দরভাবে পালন করে, একটু পূর্বে তুমি যেমন দেখেছো ব্যক্তি সমাজকে সুন্দর করে গড়ে তুলতে চাই, সমাজ তার সৃষ্টির জন্য, ঠিক তেমনি রাষ্ট্রকেও, রাষ্ট্রের নাগরিক যখন তুমি হয়ে যাবে তখন রাষ্ট্রকে উন্নত করা, সেটা তোমার দায়িত্ব।
রাষ্ট্রের তাহলে দায়িত্ব সবসময় আগে দায়িত্ব পালন করতে হবে, তারপরে তুমি অধিকার তোমার জন্মাবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? একটু থাকলে আমাকে বলো। ইতিপূর্বে আমি যা যা পড়ালাম দেখো, ব্যক্তি, সমাজ, জাতি, জাতীয়তা, নাগরিক, এগুলা পৌরনীতির একেবারে প্রাইমারি জিনিস। তো তোমাদের ধারণাটা স্পষ্ট হতে হবে। কোনো প্রশ্ন আছে তোমাদের? কেউ কিছু না বুঝে থাকলে আমাকে বলো, কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না খুব একটা। তাহলে আমি ধরে নিতে পারি এতটুকু তোমাদের ক্লিয়ার। দেখো, এই জিনিসগুলো পড়ার সময় একটু কিছু জিনিস খেয়াল করবে, যেমন এর আগে জাতি, জাতীয়তা, স্লাইডে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বানান, জাতি বানান কিরকম, জাতীয়তা, জাতি যখন জাতীয় হয়ে যায় তখন বানানটা আরো শিক্ষার্থী কি করে, এই জিনিসগুলোর দিকেও খেয়াল রাখতে হবে তোমার। আচ্ছা, এখন নাগরিকতা, নাগরিক কি ইতিপূর্বে জানলে, এবার আসো নাগরিকতা অর্জন করে কিভাবে। একটা দেশে নাগরিকতা অর্জনের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে জন্মসূত্রে, আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্রে নাগরিক এবং অনুমোদন সূত্রে নাগরিক। জন্মসূত্রে নাগরিক বলতে এটা জন্মের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে নাগরিকতা অর্জন করা, অর্থাৎ তুমি যেখানে জন্মগ্রহণ করলে সেখানেও সেই জায়গার নাগরিক, বা তুমি যেই দেশের, তোমার মা বাবা যে দেশের নাগরিক সেই দেশের নাগরিক হতে পারে জন্মসূত্রে। তো এই কারণে জন্মসূত্রে মূলত দুইভাবে নাগরিকতা অর্জন করা যায়। একটা হচ্ছে জন্মস্থান নীতি। জন্মস্থান নীতি হচ্ছে কারণ পিতামাতা যে দেশের নাগরিক, সন্তান সে দেশের নাগরিক। সরি, জন্মস্থান না, এটা হচ্ছে জন্মনীতি। পিতামাতা যে দেশের নাগরিক, সন্তান সে দেশের জন্ম, অর্থাৎ তুমি তোমার পিতামাতার সন্তান, সে কারণে পিতামাতা যে দেশের নাগরিক তুমি সে দেশেরই। যেমন তুমি বাংলাদেশে, তোমার বাবা মা বাংলাদেশের, কোনো কারণে তোমাকে নিয়ে, তোমার জন্মগ্রহণ করার পূর্বে যে কোনো সূত্রে তোমার বাবা মা বিদেশে অন্য যে কোনো দেশে ছিল, কিন্তু সেই দেশে তুমি জন্মগ্রহণ করেছো, কিন্তু তোমার বাবা মা বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে জন্মনীতি অনুসারে তুমি বাংলাদেশের নাগরিক হবে। যে দেশের নাগরিক পিতামাতা সন্তানও সে, এটা হচ্ছে জন্মনীতি। এক্ষেত্রে সন্তান কোন দেশে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ কোথায় করলো সেটা বিষয় না, তার জন্মদাতা কোন দেশের নাগরিক সেটাই হচ্ছে মুখ্য বিষয়। এখানে আমাদের ফ্রান্স, ইতালি এবং জাপান, এই রাষ্ট্রগুলোতে জন্মনীতি অনুসরণ করা হয়। আর জন্মসূত্রে নাগরিকতা অর্জনের আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে জন্মস্থান নীতি। এখানে সন্তানের জন্মস্থানটাই মুখ্য বিষয়, পিতামাতার নাগরিকতা এক্ষেত্রে প্রভাব ফেলে না। অর্থাৎ পিতামাতা কোন দেশের নাগরিক তার ভিত্তিতে নাগরিকতা অর্জন না করে সে কোন দেশে জন্মগ্রহণ করলো সেই ভিত্তিতে সে ওই দেশের নাগরিক, সেটা হচ্ছে জন্মস্থান নীতি। আশা করি বুঝতে পেরেছো, জন্মস্থান এবং জন্মনীতি দুটাই হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি। যেমন বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র
এইসব দেশগুলোতে জন্মস্থান এবং জন্মনীতি দুটাই মানা হয়। নাগরিকতা অর্জনের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মস্থান সূত্রে তো নাগরিকতা অর্জন করা গেল, আবার কেউ কেউ অন্য দেশের নাগরিক হতে চায়, তো সেক্ষেত্রে প্রত্যেক দেশেরই নিজস্ব কিছু আইন কানুন আছে, নিজস্ব কিছু শর্ত আছে। সেই শর্তগুলা পূরণ করার পরে সে যদি ওই দেশে আবেদন করে, তখন সে দেশ ইচ্ছে করলে তাকে ওই দেশের নাগরিকতা দিতে পারে, নাগরিকতার অনুমোদন দেয়। সে কারণে হয়তো তাকে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন বলা। সে ওই দেশে জন্মগ্রহণ করেছে বা তার পিতা মাতা ওই দেশের নাগরিক, এই ধরনের কোনো বিষয় না। এক্ষেত্রে হচ্ছে সে ওই দেশের কিছু আইন, রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলেছে। নাগরিকতা অর্জনের জন্য ওই দেশে কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্তগুলো সে মেনে চলেছে, সে কারণে সে ওই দেশের নাগরিক। সেই শর্তগুলো কি এখানে তোমরা দেখতে পাচ্ছ? কোন নাগরিক, এক দেশের নাগরিক যদি অন্য রাষ্ট্রের নাগরিককে বিয়ে করে, বহুদিন যাবৎ যে অন্য রাষ্ট্রে ওই যে দেশে সে নাগরিক হতে চায়, সে দেশে যদি দীর্ঘদিন যাবৎ বাস করে, বা সেই দেশের যদি ভাষা জানা থাকে, সেই দেশে যদি কোনো সম্পত্তি ক্রয় করে, কিংবা সেই দেশে সরকারি চাকরি গ্রহণ করে, বা সেনাবাহিনীতে যোগদান করে, আবার কোনো কোনো দেশ সচ্চরিত্রবান হলো সেটা প্রমাণ করতে পারলে সেই দেশের নাগরিকতা দেয়। এই সমস্ত কিছু শর্ত, এক এক দেশে এক এক ধরনের শর্ত, সবগুলা শর্ত যে একই দেশে আছে সেটা না। তো কিছু শর্ত, এই ধরনের শর্তগুলোর মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন, বেশ কয়েকটা শর্তের ভিত্তিতে এই শর্তগুলো যদি পালন করে, বা কোনো দেশে যদি ভাষা জানা থাকে, ওই দেশে যদি ভাষা জানা থাকার ভিত্তিতে নাগরিকতা দেয়, তখন সে দাবি করতে পারে, আবেদন করতে পারে যে আমি আপনার দেশের ভাষা জানি, সেই হিসেবে সে আবেদন করে। তো আবেদন করলে সেই দেশ যদি অনুমোদন দেয়। আবার কোনো কোনো দেশে আছে 5 বছর, 10 বছর এরকম দীর্ঘদিন ওই দেশে বসবাস করলে সেই ক্ষেত্রে তাকে নাগরিকতা দেয়। এরকম সেনাবাহিনীতে যোগদান করলে, সচ্চরিত্র অধিকারী হলো অনেক দেশে, দেশের নাগরিকতা দেয়। এই ধরনের শর্তগুলা পূরণ করে যদি নাগরিকত্ব অর্জন করা হয়, তখন তাকে বলা হয় অনুমোদন সূত্রে নাগরিকত্ব অর্জন। আচ্ছা, এই হচ্ছে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। তাইলে আমরা আজকে কি কি পড়লাম এখানে? প্রথমে সোশ্যাল সায়েন্সের 3টা পার্ট, তোমাদের প্রত্যেক পার্টে কোন পার্টে কি আলোচনা হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। তারপর ব্যক্তি, সমাজ, পৌরনীতির কিছু বেসিক টপিকস, ব্যক্তি, সমাজ, নাগরিক, জাতি, জাতীয়তা ইত্যাদি জিনিস। এরপর নাগরিকতা অর্জনের 2টো পদ্ধতি। এটা কিন্তু একটা প্রায় প্রায় আসে, এই কোশ্চেনটা কিন্তু আসে, নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলো বর্ণনা করো। ছোট প্রশ্ন হিসেবে দিলে যে কোনো একটা উল্লেখ করে দিতে পারে, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্তগুলা কি কি। ঠিক তেমনি অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের যে শর্তগুলা পড়লাম, এইসব শর্তের ভিত্তিতে যেরকম একটা দেশের নাগরিক হওয়া যায়, তেমনি একটা দেশ ইচ্ছে করলে তার নাগরিকত্ব বাতিলও করতে পারে। এই জিনিসগুলার উল্টো কিছু কাজ করলে, যেমন এই যে বলা হচ্ছে বহুদিন যাবৎ বসবাস করলে, সে অন্য দেশের নাগরিকত্ব অর্জনের জন্য ওই রাষ্ট্রে গিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে, এক্ষেত্রে সে তার নিজের দেশে কিন্তু দীর্ঘদিন অনুপস্থিত। এরকম দীর্ঘদিন অনুপস্থিত থাকলে
তার না, যেই দেশে সে প্রকৃতপক্ষে যে দেশের নাগরিক ছিল সেই দেশে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে সে কিন্তু ওই দেশের নাগরিকত্ব হারাতে পারে। ঠিক তেমনি অন্য রাষ্ট্রের নাগরিককে বিয়ে করলে যেরকম ওই রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করতে পারে, তেমনি তার নিজের রাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারে। সৎ চরিত্রবান হলে একটা রাষ্ট্র যেরকম নাগরিকত্ব দেয়, ঠিক তেমনি দুশ্চরিত্রের অধিকারী হলেও রাষ্ট্র তার নাগরিকত্ব বাতিল করতে পারে। সেই কারণে এই টপিকসটা আমি তোমাদেরকে আলাদা করে এখানে স্লাইড আকারে দিই নাই। এটার ভিত্তিতে তোমরা নিজেরা তৈরি করে নিবে। অর্থাৎ নাগরিকত্ব বাতিলের কারণগুলা কি কি, এই ধরনের একটা কোশ্চেন আছে। আচ্ছা, এখন তোমাদের কি কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত যা পড়ালাম তার ভিত্তিতে যদি তোমরা কোনো কিছু জানতে চাও, প্রশ্ন করতে পারো। এখানে তো শুধু হাজিরাই দেখতেছি, আর এখন ক্লাস তো প্রায় শেষের দিকে, এখন নতুন করে আসলে হাজিরা দেওয়া এতক্ষণ পর্যন্ত এটা ঠিক না। এখন কোনো কোশ্চেন থাকলে। আমার বাবা বাংলাদেশের, এখানে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আমার বাবা বাংলাদেশের, আমার মা বিদেশের নাগরিক, তাহলে আমি কোন দেশের নাগরিক? বাবা বাংলাদেশের নাগরিক হলে তুমি বলো যে সূত্র অনুসারে তোমার এখানে, তুমি যদি একটু খেয়াল করো, জন্মস্থান নীতি, জন্মনীতি, এই দুটো ছিল জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি। এখানে কি বলা হয়েছে? জন্মনীতিতে কি বলা হয়েছে? পিতা মাতা যে দেশের নাগরিক, সন্তান সে দেশের নাগরিক। তাহলে জন্ম নীতি অনুসারে তুমি অবশ্যই বাংলাদেশের নাগরিক। এখন মা বিদেশের নাগরিক, খুব সুন্দর জিনিস, তুমি সম্ভবত মা বিদেশের নাগরিক বলেছো। তাইলে জন্মস্থান নীতি বা জন্মনীতি অনুসারে তুমি ওই দেশ যদি তোমাকে নাগরিকত্ব দেয়, অবশ্যই তুমি সেই অনুসারে সেই দেশের নাগরিক আছে। দ্বৈত নাগরিকত্ব বলে একটা বিষয় আছে, সেগুলো আজকে টপিকসে তোমাদের নাই। দুই দেশের নাগরিক হতে পারো। শুধু বাবা, ঠিক তেমনি বাবা মা দুইজন বাংলাদেশের নাগরিক হয়ে যদি ওই যে দীর্ঘদিন আমেরিকাতে আসো, সেই হিসেবে আমেরিকার নাগরিকত্ব অর্জন করেছো, সেক্ষেত্রে সেই দেশেরও নাগরিক হতে পারো। দ্বৈত নাগরিকত্ব আছে কোনো কোনো দেশে, আছে এটা, কোনো কোনো দেশে আবার দ্বৈত নাগরিকত্ব থাকলে এটা বাতিল করে। এর পরবর্তী প্রশ্ন, আর কোনো জিজ্ঞাসা আছে তোমাদের? ঠিক আছে, তাইলে আর কয়েক মিনিটের মতো সময় আছে। যে জিনিসগুলা আজকে আলোচনা করলাম এর ভিত্তিতে কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমি তোমাদের আজকে কি কি আলোচনা করলে একটু রিভিউ করে দেখো। সোশ্যাল সায়েন্সের তোমাদের 3টা পার্টের কোন পার্টে কি আলোচনা হবে সেটা বলেছি। তারপর তোমাদের পৌরনীতি থেকে শুরু করে কয়েকটা টপিকস, বেসিক কয়েকটা জিনিস, ব্যক্তি, সমাজ, জাতি, জাতীয়তা, নাগরিক, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা পেলে
এরপরে তোমাদের নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলা। এর ভিত্তিতে তোমাদের কয়েকটা যে জিনিসগুলো আজকে আলোচনা করলাম তার ভিত্তিতে তোমাদেরকে একটু কাজ দিচ্ছি। সেটা হচ্ছে সুনাগরিক হওয়ার বৈশিষ্ট্য কি। নাগরিকতা, আমি তোমাদের নাগরিকতা পড়িয়েছি, কিভাবে সুনাগরিক হওয়া যায় তোমরা এই প্রশ্নটা তৈরি করে শিখে নিবে। আরেকটা হচ্ছে নাগরিকতা বিলুপ্তির কারণ, এটা অবশ্য আমি নাগরিকতা অর্জনের পদ্ধতির মধ্যে ওখানে বলেছি, তারপরেও তোমরা এই জিনিসটা সহ শিখে নিবে। আর এই কোর্সটা তোমাদের 150 নম্বরের কোর্স। আমি কিছুটা এমনি বলে দিচ্ছি যেহেতু 2-1 মিনিট সময় আছে এখনো। 150 নম্বরের কোর্স, এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই। 90 নম্বরের ফাইনাল পরীক্ষা হয়, আর 60 নম্বর সেশনাল। এই ভিত্তিতে এগুলা আস্তে আস্তে ক্লাস করলে আর বিস্তারিত জানতে পারবে। আর কোনো জিজ্ঞাসা না থাকলে ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।